নমস্কার, শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান সাফ কথা। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা প্রত্যেকেই জানি। গত বেশ কয়েক মাস ধরে এই চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হচ্ছে এবং দীর্ঘ লকডাউন কাটিয়ে আমরা এখন আনলক 1 এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই সময়টা আমাদের প্রত্যেককে সুস্থ থাকতে হবে, পরিবারকে সুস্থ রাখতে হবে, আশেপাশের মানুষজনকে সুস্থ রাখতে হবে। কি কি করণীয় আমরা গত কয়েকদিন ধরে, গত কয়েক মাস ধরে বারবার চিকিৎসকদের কাছ থেকে শুনেছি, সরকারি নির্দেশিকা রয়েছে, সেই নিয়ে প্রতি মুহূর্তে চলছে আলোচনা। কিন্তু আরো কতটা বেশি সচেতন হতে হবে এই মুহূর্তটায়, কারণ আমাদের প্রত্যেককে এখন বাইরে বেরোতে হচ্ছে, অফিস খুলে গেছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি শপিং মল খুলছে, রেস্টুরেন্ট খুলছে। সেই জায়গা থেকে আরো কতটা বাড়তি সচেতনতা, বাড়তি সাবধানতা আমাদের নেওয়া প্রয়োজন এবং ঠিক কি কি করণীয়, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের আলোচনা আনলক সাবধানতা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা, আমার সঙ্গে রয়েছেন এপিডেমিওলজিস্ট ডক্টর উৎস বসু, আপনাকে স্বাগত জানাই, এবং রয়েছেন কার্ডিওলজিস্ট ডক্টর সৌমিত্র রায়, ডক্টর আপনাকে স্বাগত জানাই, এবং মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম বিশ্বাস, ডক্টর বিশ্বাস আপনাকেও স্বাগত জানাই। ডক্টর বসু, আমি প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাইবো। আমরা দেখছি সংক্রমণের নিরিখে চীনকে মহারাষ্ট্র ছাপিয়ে গেছে এবং প্রতিদিনে প্রায় সংখ্যাটা আমাদের 10,000 করে, আমরা সংক্রমণের যে পরিসংখ্যান সেটা আমাদের সামনে আসছে। আমাদের এই 135 কোটির দেশে অনেকের এরকম ধারণা বা এই আলোচনাও অনেকে করছে যে যেভাবে এই পরিসংখ্যান সামনে আসছে, আমাদের যা জনসংখ্যা তাই নিরিখে পার্সেন্টেজ দিয়ে যদি দেখি সেটা অনেকটাই কম। কিন্তু এটা কি সত্যি এই মুহূর্তে কোনো স্বস্তির কারণ হয়ে উঠতে পারে? দেখুন, স্বস্তির কারণ কখনোই হয়ে উঠতে পারে না, কারণ কি এখন যারা ধরুন ইনফেক্টেড হয়নি তাদের কিন্তু ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার স্বস্তির কারণ যদি আমরা ভেবে নিই এবং আমরা যদি সচেতনতামূলক যে যে ব্যবস্থাগুলো সরকারের তরফ থেকে বলা হচ্ছে বা আমরা ডাক্তাররা যারা বলছি সেটা যদি না মানি, তাহলে কিন্তু পুরো সবাই ইনফেক্টেড হতে বেশি সময় লাগবে না। যতই আমরা বলি যে আমাদের 136 ক্রোর পপুলেশন, তার মধ্যে খুব হয়তো অল্প সংখ্যক মানুষদের করোনা পজিটিভ হচ্ছে, কিন্তু একবার যদি এটা ছড়াতে শুরু করে তখন কিন্তু একটা ব্যাপক আকারে কমিউনিটি স্প্রেড হবে। তখন সেটা আটকানো কিন্তু আমাদের পক্ষে ডিফিকাল্ট, কারণ কি আমাদের মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিজদের মতো নয়, তো আমরা সেটা তখন সামলাতে পারবো না। তাই মানে মানুষদের উচিত এখনো কিন্তু যে আমরা লকডাউনের পিরিয়ডে যা যা সচেতনতামূলক কাজকর্ম করেছি এখনো সেটা মেনটেন করে যেতে হবে। আমি আসবো এই প্রসঙ্গেই আপনার কাছে আলোচনা। তার আগে ডক্টর বিশ্বাস, আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখেছি চীন হোক, স্পেন হোক, মানে সেখানে যখন লকডাউনটাকে রিলিজ করা হয়েছে সেই সময় প্রায় ওদের যে সংক্রমণের গ্রাফ সেটা বেশ কিছুটা কমে এসছে, এবং সেখানে আমরা যেই সময় লকডাউনকে রিলিজ করলাম আমাদের গ্রাফটা কিন্তু বেশ খানিকটা ঊর্ধ্বমুখী। এবার এই লকডাউনের ফেজে শুরু থেকে আমরা শুনে এসেছি যে কিছুটা হলেও এই সংক্রমণকে আটকানো সম্ভব হয়েছে এবং নিঃসন্দেহে না হলে এই পরিসংখ্যানটা আরো অনেকটা লম্বা হয়ে যেত, গ্রাফটা অনেকটা শিখরে চলে যেত। কিন্তু লকডাউন যখনই ফেস করব, তখনই মানে রিলিজ করব, তখনই তো এই গ্রাফটা বাড়বেই। তো সেক্ষেত্রে ঠিক কি করণীয়? দেখুন, একটা কথা, সব দেশের তুলনা হয় চীনের সাথে নয়। একটা রহস্যময় দেশ, সেখান থেকে কতটা সত্যি তথ্যগুলো এসছে সেইগুলো কিন্তু বিশ্বাস করাটা কঠিন। কারণ চীনের রাষ্ট্রতন্ত্র আর ভারতের গণতন্ত্র বা আমেরিকার গণতন্ত্র বা ইউকের গণতন্ত্রের কিন্তু একটা পার্থক্য আছে। চীনের যে সংখ্যাটা চীন ভাগ করে নিয়েছে সেটার থেকে অনেক বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু সেটা সঠিক সেটা এই মুহূর্তে কিন্তু বলতে পারবো না। চীনকে বাদ দিয়ে আমরা কিন্তু অন্য রাষ্ট্রে, অন্য দেশগুলোর আলোচনা এই টেবিলে আনতে পারি। এক কথায় হচ্ছে আমেরিকা, দেখুন সবারই কাছে, প্রত্যেকটা দেশের কাছে কিন্তু একটা শাখের করাতের মতন এই ঘটনাটা ঘটেছে। ভারতবর্ষের ক্ষেত্রে বেশি, হয়তো আমেরিকার কাছে কিছুটা কম। ব্রাজিল তোয়াক্কা করেনি, তারা খুলে দিয়েছে, তাদের কিন্তু সংখ্যাটা বাড়ছে। তাদের যদি লেখচিত্র দেখেন তাদের কিন্তু ঊর্ধ্বগামী তারা। কিন্তু আমরা সত্যি কথা, এখন প্রত্যেকটা দেশ কিন্তু প্রত্যাশায় দিন কাটছে, প্রত্যাশা পূরণ হয়নি, শূন্য দিন ভেসে যাচ্ছে। আমরা এই অপেক্ষায় আছি কবে সেই প্রতিকার আসবে, কবে সেই প্রতিষেধক আসবে। এখন এই সময় ভারতবর্ষে কোনো উপায় ছিল না। ভারতবর্ষের যে আর্থিক মানে অর্থনীতিটা যে বেসামাল, সেটা তো একটা কোভিডের আগেও ছিল, কোভিডের পরেও হয়েছে, আরো বেশি হয়েছে। তো এই ক্ষেত্রে নতুন নতুন একটার পর একটা অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি। আমরা নানা মহাপ্রলয়ের হয়েছে সারা দেশে। প্রথমে আমরা উমফুন দেখলাম, তারপরে তো আরেকটা নিঃসর্গ দেখলাম মহারাষ্ট্রে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সমস্যাটা আরো গভীরতর করেছে, আরো ত্বরান্বিত করেছে। এইবার যে সমস্যাটা একটা জায়গায়, সেটা হচ্ছে আলোচনার যে জায়গাটা, এখন আমরা কি করব। সরকারের কাছে আর কিছু করার ছিল না, সরকারের কাছে আর কোনো রাস্তা নেই যে আর কিভাবে এই বন্ধ হয়, এই রোগীর সংখ্যাটা কিভাবে কমানো যায়। কমানো যাবে না, কারণ
এই যে লকডাউনে আমরা প্রচুর ফাঁকফোকর পেয়েছি বলেই 600 থেকে আজকে কয়েক লক্ষতে আমরা চলে যাচ্ছি। আমরা এখন 5ম স্থানে, আমরা 1 নম্বর স্থান দখল করতে বেশি সময় লাগবে না, এটা আমার পরিষ্কার। কারণ স্ফুলিঙ্গ থেকে দাবানল হয়, দাবানলের যখন নাচন শুরু হয় ভারতবর্ষে সেই অবস্থার মধ্যে এখন আছে। তো এই মুহূর্তে যেটা করতে হবে, আত্মনির্ভরতার কথাটা বলেছিলেন কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী, উনি ঢোলতাল করতাল অনেক কিছু বাজিয়েছেন, বাজাক, অসুবিধা নেই। নতুন করে একটা আত্মনির্ভরতার কথা বলেছেন, বেশ বলুন। এই জায়গাটাই আত্মসচেতনতাটা, এইবার আমাদের ভারতবর্ষের লোককে এখন সরকারের দিকটা ভেবে লাভ নেই। সরকার কি কাজ করে, তারা অভিভাবক, তারা প্রশাসক, তারা সব ভূমিকা পালন করেছে, কিন্তু এই মুহূর্তে যে কাজটা হচ্ছে আমাদেরকে নিয়ন্ত্রণ। মল যদি খুলে দিয়ে থাকে, এবার হচ্ছে ধরুন 15 দিন বাদে বাদে আমরা অনেকে আছে, আমরা সপ্তাহে সপ্তাহে সিনেমা দেখি, সপ্তাহে শেষের দিনটা সিনেমার জন্য ধার্য করে রাখি। আমরা যদি সেটাকে 3 সপ্তাহ বাদে যাই, তাহলে কিন্তু আমরা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারবো। এটা আমাদের ওপর এখন চলে এলো। লড়াইটা কিন্তু এখন আমাদেরকে, আমরা একজন লড়াই করব, সবাই মিলে লড়াই করব এই মানসিকতা নিয়ে, যে আমরা কিভাবে আটকাতে পারবো। সেটা হচ্ছে জনসমক্ষে, জনসমাবেশে না গিয়ে, আর সচেতন করে তোলা একজন আরেকজনকে, যে আমরা যদি জনসমক্ষে না যাই এই রোগটা কিন্তু ধাপে ধাপে বাড়বে না, রোগটা হয়তো কমবে। সেইটা কিন্তু, সেই চেষ্টাটা আমরা করতে পারি। কারণ চটজলদি কোনো সমাধান আমরা পাইনি, প্রতিষেধক আসতে সময় নেবে। যতই যে যার বলে যায়, অনেকে অনেক কিছু বলে যাচ্ছে যে আমরা বার করে ফেলবো, বার এখনো করে, আমরা এখন দূরেই আছি। সো এখন আমাদের কাজটা হচ্ছে নিজেদেরকে সীমাবদ্ধ করে রাখা কার্যক্ষেত্রে। অফিস যাত্রা আমরা করব, অফিসে আমাদের যা করণীয় তা করব, যথাযথ পালন করব, আমাদের যা কাজ দেওয়া হবে। কিন্তু তার সাথে সামাজিক যে একটা মেলামেশার সুযোগ ছিল, আমরা যদি নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারি, আমার মনে হয় তাতে কিছুটা কার্যসিদ্ধি হবে। কবে শেষ হবে আমরা জানি না। এই অনার সৃষ্টি তো শুরু হয়েছে যখন, কবে শেষ হবে কারুর জানা নেই। উত্তর আমাদের একটাই, আমাদেরকে এবার নিয়ন্ত্রণের পথে আমাদেরকেই এগোতে হবে, তাতেই কিছুটা রোগের নিয়ন্ত্রণ সম্ভব। ডক্টর, এই জায়গা থেকে জানতে চাইবো, অর্থাৎ নিজেদের সচেতন হওয়াটা এই মুহূর্তে সব থেকে বেশি দরকার, নিজেদের লাইফস্টাইল মডিফিকেশনটা ভীষণভাবে দরকার। আমরা দেখেছি এই লকডাউন রিলিজ হওয়ার সাথে সাথে গতকাল শপিং মল গতকাল থেকে খুলেছে, রেস্টুরেন্ট খুলেছে, এবং সেখানে কিন্তু রাতারাতি 1-2 দিনের মধ্যে আবার শহর কলকাতার ছবিটা, আমি আমাদের শহর এবং আমাদের রাজ্য নিয়ে বলতে আলোচনা করতে চাইবো, যে সেখানে কিন্তু কিছুটা হলেও বদলাতে শুরু করেছে। যে এই যে আমরা প্রায় 70 দিনের মতন ঘরবন্দি ছিলাম, ঘরবন্দিটা যে নিজেদের স্বার্থে থাকা, আগামী দিনে সুস্থ থাকার জন্য, রাতারাতি যদি একদিনের মধ্যে নিজেদের সচেতনতার অভাবে যদি সেটা বদলে যায়। কারণ লকডাউনের শুরু থেকে একটা প্রসঙ্গ এসেছিল, জীবন না জীবিকা, জীবিকার স্বার্থে আমাদের এই রিল্যাক্সেশন গুলো দিতেই হবে, কিন্তু নিজেদের যদি সচেতনতা না আসে, সেক্ষেত্রে কি বলতে চাইবেন? দেখুন, আমি বলবো, বাঙালি হয়তো আপনি রবীন্দ্রনাথকে এড়িয়ে যেতে পারবেন না, কোনো উপায় নেই। তিনি কেন জানি কি ভেবে অত বছর আগে লিখে গেছিলেন, নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। অর্থাৎ নিজেকে নিজে প্রোটেক্ট করো, পৃথিবীর খবর পৃথিবী রাখবে, তুমি পৃথিবীর সব ধুলো ঢাকতে পারবে না। তো এইটাই এত বেশি আজকে প্রযোজ্য। আমার সেফটি আমার হাতে। ভারতের কথা ছেড়ে দিন, বাংলার কথা ছেড়ে দিন, আপনি আপনার নেবারের সেফটি আপনি রাখতে পারবেন? আপনি আপনার বাড়ির লোককে সবাইকে বোঝাতে পারবেন? এই যে প্রত্যেককে নিজেকে নিজের সেফটিটা রাখতে হবে। এবং আমার যেটা মনে হয়, লকডাউনে যেটা মেন উদ্দেশ্য ছিল বা হয়েছে, সেটা হচ্ছে এই জীবনযাত্রার যে পরিবর্তনটা আমাদের একটু অভ্যেস করিয়ে দেওয়া। যে আমাদের এই 3টে তো জিনিস, সামাজিক দূরত্ব, মুখটা ঢেকে রাখা, আর হাত ধোয়া বা স্যানিটাইজ করা, এই তো 3টে সামান্য জিনিস। এই 3টে আমাদের জীবনযাত্রার মধ্যে কি আমরা আনতে পারবো না? 2.5 মাসের মধ্যে আমাদের সেই শিক্ষাটা হবে না? এটা তো আমাদের সারা জীবনই এখন এইটা মেনে চলতে হবে। আজকে যদি আপনি, এখন বললে নয়, আপনি যদি 2 বছর আগে হংকং এ, চীনে, জাপানে যেতেন, দেখতেন ওদের বেশি প্র্যাকটিস ছিল, এটা ছিলই। তো এমন নয় যেটা মানুষের অসাধ্য কিছু, এখন সেটা আমাদেরও করতে হবে, এটা মেনে নিতে হবে। আপনি যেটা বললেন একদম ঠিক কথা, যেটুকু জরুরি প্রয়োজন জীবিকার জন্য করতেই হবে, কিন্তু ফুর্তিটাকে আরেকটু পিছিয়ে দেওয়া যায় না। আপনি কি এতদিন না খেয়েছিলেন যে আজকে মলে না খেলে আপনি দুর্ভিক্ষে ভুগছিলেন? এটা তো আমি বিশ্বাস করবো না। আর এখনকার দিনে প্রত্যেক বাড়িতে আপনারা মোবাইলে রোজ 4টে করে সিনেমা দেখতে পারেন নেটফ্লিক্স থেকে। আপনার মলে গিয়ে সিনেমা দেখাটা এখন তো হচ্ছেও না। কিন্তু এগুলো, এই জরুরি জিনিসগুলো আমাদের, যেগুলো অজরুরি এবং জরুরির মধ্যে তফাৎটা করে ফেলতে হবে। যেটা যত তাড়াতাড়ি আমরা করতে পারবো ততই আমাদের লাভ। এবং আরেকটা কি জানেন জিনিস তো,
আমরা ভাবি যে নিয়মগুলো করা হচ্ছে বোধহয় এটা গভর্নমেন্টের স্বার্থে। কিন্তু নিজেদের আপনি স্বার্থে এটা ভাবুন না যে হেলমেট পরতে বলে লোকে হেলমেট পরে না কেন, সেভাবে যে ওটা বোধহয় পুলিশকে অবলাইজ করা হচ্ছে। পুলিশের বইয়ে গেল তোমার মাথা ফাটলো কি না ফাটলো, Exactly. মাথাটা তো আমার ফাটবে যে হেলমেটটা পরেনি। তেমনি আমি যদি মাস্ক না পরি সাথে মমতা ব্যানার্জির কিছু এসে যাবে না, মোদিরও কিছু এসে যাবে না, মরবো আমি। তো এই কনসেপ্টটা যদি ছেলে মানুষই করি আমরা, তাহলে আমাদের কে দেখবে দিদি বলুন? এটা এইটুকু বোধ যদি একটা জাতি হিসেবে আমাদের না থাকে যে নিয়মগুলো হয়েছে আমাদের নিজেদের রক্ষার স্বার্থে। জন্য, এটা গভর্নমেন্টের রক্ষা করার জন্য নয়, এটা তো আসতে হবে। এটা এইটুকু ম্যাচুরিটি তো আশা করা যায়। একদমই। ডক্টর বসু, এই লকডাউনের আরেকটা মূল লক্ষ্য ছিল যে কিছুটা নিজেদের প্রস্তুতি করে নেওয়া, অর্থাৎ একটা যদি সেরকম ভাবে সংক্রমণ ছড়িয়ে যায় তাহলে সামাল দেওয়ার জন্য যে প্রয়োজনটা দরকার সেই প্রয়োজনটা যাতে আমরা আগাম সেরে রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের রাজ্যে এই মুহূর্তে কি অবস্থা চিকিৎসা পরিকাঠামোর ক্ষেত্রে? যদি সংক্রমণ সেই জায়গায় গিয়ে পৌঁছয় কতটা সামাল দেওয়ার জায়গায় আমরা আছি? দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের কোয়ারেন্টাইন সেন্টার্স তৈরি হয়েছে এবং এই করোনা পজিটিভ পেশেন্টদের চিকিৎসা দেওয়ারও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই পরিকাঠামো গড়তে যে সময়টুকুনি দরকার তার জন্য আমরা লকডাউনে কিন্তু প্রিপেয়ার্ড হয়েছি। এবার যখনই আমাদের প্রস্তুতি তৈরি হয়ে গেছে, এবার আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে আমরা অনেক কিছু শিথিলতা এনেছি এবং সেইভাবে মানে প্রথমে যেটা দেখা গেল যে আমাদের অ্যালকোহল শপসগুলো ওপেন করা হলো, বিকজ অ্যালকোহল থেকে একটা স্টেটের ভালো রেভিনিউ আসে এবং সেটা যদি না হতো তাহলে কিন্তু আমরা ব্যালেন্স করতে পারতাম, ইকোনমিক্যালি আমরা ডাউনের দিকে যাচ্ছিলাম। তো এরকম ধাপে ধাপে কিন্তু আমরা একটার পর একটা জিনিস যেগুলো থেকে আমাদের একটা ব্যালেন্স করে চলার মতো আমরা কিন্তু এগিয়েছি। তো এখন বর্তমান আমাদের পরিকাঠামো যেমন রয়েছে, এখন কিন্তু আমরা যথেষ্ট ভালো চিকিৎসা দেওয়ার জায়গায় রয়েছি। বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার্স হচ্ছে, মানে অলরেডি সেগুলো রানিং, প্লাস ট্রিটমেন্টেরও স্পেসিফিক কিছু কিছু হসপিটালসগুলোকে চিহ্নিত করা হয়েছে, প্রাইভেট অর্গানাইজেশনসদেরও আমাদের ইনভলভ করা হয়েছে। আরও সব থেকে বড় কথা, আগে যেটা কোভিড টেস্টিংগুলো হচ্ছিল না, এখন বেশ কিছু প্রাইভেট ল্যাবসরাও কিন্তু কোভিড টেস্টিং করছেন, আমাদের একটা প্রেসক্রিপশনে খালি প্রেসক্রাইব করে দিতে হচ্ছে এবং সেটা হোম বেসিস কালেকশনও হচ্ছে, মোবাইল ভ্যান বেসিসও কালেকশন হচ্ছে। তো এগুলো যথেষ্ট ইমপ্রুভড হয়েছে এবং যেহেতু টেস্টের মাত্রাটা বেড়েছে সেই কারণে ডিটেকশনটাও বাড়ছে এবং যেখানে ডিটেকশন হচ্ছে আমাদের সেই স্পটটাতে গিয়ে আমাদের স্পেসিফিক কোনো কন্টেনমেন্ট করে দেওয়া হচ্ছে। এই মডেলে কিন্তু এখন আমাদের এটা রানিং চলছে। তো এখন কিন্তু আগের তুলনায় আমরা যথেষ্ট প্রস্তুত এই রোগটাকে নিয়ে। মাঝখানে আমাদের একটুখানি অসুবিধা হয়েছিল এই উমপুনটা আসার পরে, এখন কিন্তু আস্তে আস্তে আমরা 2 সপ্তাহ হয়ে গেছে প্রায় উমপুনের, তো আমরা সেটা কাটিয়ে উঠতে পেরেছি। আরো একটা বিষয়, মানে শুধুমাত্র বেড বাড়লেই তো হলো না, মানে রিসোর্সটাও প্রয়োজন। স্বাস্থ্যকর্মীরা দেখছি তারাও কোনোভাবে সংক্রমিত হচ্ছে, খুব স্বাভাবিক, কারণ তারা একদম ফ্রন্ট লাইনে থেকে কাজ করছেন এবং সেক্ষেত্রে তাদেরও অনেক ক্ষেত্রে কোয়ারেন্টিনে যেতে হচ্ছে। মানে এটা কি কোথাও আগামী দিনে একটা চিন্তায় রাখছে? ইনিশিয়াল যখন এই রোগটা যখন এসেছিল তখন আমরা কেউই সেটা সকলে কিন্তু ভালো করে জানতাম না এটা কিভাবে কি আমরা প্রোটেকশন নেব বা কি তার ট্রিটমেন্ট করব, কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সব সেগমেন্টে, সেটা প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর, বিভিন্ন ধরনের অনলাইন মাধ্যম, ওয়েবিনারের মাধ্যমে কিন্তু ট্রেনিং প্রোগ্রামস হচ্ছে এবং মেইন যেটা হচ্ছে স্বাস্থ্যকর্মীদের আরো বেশি ট্রেন আপ দরকার। কারণ কি, ধরুন কোনো যদি কোভিড পজিটিভ পেশেন্টস আসে, তাদের যদি আমরা চিকিৎসা না করতে যাই যে ও কোভিড পজিটিভ, ওর সামনে যাব না, তো এইভাবে তো জিনিসটা ছড়ায় না, ছড়ায় হচ্ছে ড্রপলেটস আকারে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট বিভিন্ন ধরনের মোডস আছে। তো স্বাস্থ্যকর্মীদের সেই ট্রেন আপ করার দরকার ছিল, সেটা কিন্তু এই বিগত 2 মাসের মধ্যে ধাপে ধাপে বিভিন্ন সোর্স থেকে তাদেরকে ট্রেন আপ করা হয়েছে, সম্ভব হয়েছে। এবার তাহলে কি হচ্ছে, তারা ফ্রন্ট লাইনার্স এবং তারা নিজেদেরও প্রোটেক্ট করতে পারছেন, প্লাস তারা তাদের পরিষেবাটাও সঠিকভাবে দিতে পারছেন। যে পরিষেবা না পেয়ে যে মৃত্যু হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ঘটছে না। একদমই তাই। ডক্টর বিশ্বাস, সে জায়গা থেকে মানে এখনো পর্যন্ত এই ভাইরাস সম্পর্কে তো আমাদের মানে জানার পরিসরটা অনেকটাই কম না জানার থেকে। যে 5-6 মাসের বয়স সেই জায়গায় এবং এত তার চরিত্র বদল হয়েছে, আমরা মানে অনেকটাই জানি না, প্রতি মুহূর্তে রিসার্চ চলছে। এখন তালা খুলে গেছে, বাইরে বেরোতে হচ্ছে, অফিসে প্রায় 70% এরকম হাজিরা, কোনো কোনো জায়গায় 80% হাজিরা মানে একদম নিশ্চিত করতে হবে, পরিষ্কার স্পষ্ট বলে দেওয়া হয়েছে। সেখানে একজন মানুষ যখন বাড়ি থেকে বেরোচ্ছে এবং বাড়িতে ফেরা পর্যন্ত ঠিক কিভাবে সে তার সাবধানতা নেবে এবং ফিরে আসার পরেই বা নিজের এবং পরিজনের জন্য কিভাবে নিজের সাবধানতা সে নিয়ে থাকবে? দেখুন, সাবধানতাটা তো বহুদিন ধরে নেওয়ার কথা নিচ্ছি, কিন্তু কিছু জায়গায় নেওয়া হয়নি বলেই আজকে সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, এর ব্যাপ্তি ঘটেছে। একটা কথা স্পষ্ট, 2 মাসে, আপনি একটা প্রশ্ন করলেন 2 মাসে, না 2 মাসে ভারতবর্ষ কিন্তু তৈরি হতে পারবে না, এটা বাস্তব। হয়তো সামান্য কিছু আমি বলবো হ্যাঁ উন্নতি হয়েছে, এই সামান্য উন্নতিটা হয়তো অনেকটা হবে, কিন্তু ধীরে 2 মাসের মধ্যে ভারতবর্ষ একটা হাসপাতাল যে সময়টা আমরা পেয়েছি, হয়তো কিছুটা সময় অপচয়ও করেছি।
আরেকটা কথা যেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে হ্যাঁ সত্যি কথা, ভাইরাসের বহিরঙ্গটা আমরা দেখতে পেরেছি, অন্তরঙ্গ এখনো পাইনি। সেই জন্যই আমরা কিন্তু হাতড়াচ্ছি, আমরা উত্তর খুঁজে পেলাম না, চেষ্টা আমাদের চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত, নিরলস পরিশ্রম করছেন বৈজ্ঞানিকরা। এইবার কিভাবে আমাদের নিজেদেরকে বাঁচতে হবে সেটা হচ্ছে আমাদের এই মুখোশটা পরতে হবে, মাস্ক পরাটা দরকার আমাদের। এই মুহূর্তে সমাজ আমাদেরকে বলছে তোমাদেরকে মুখোশ পরে বেরোতে হবে যাতে জলকণাটা আরেকজনের শরীরে প্রবেশ না করে। এইটুকু সচেতনতা যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু অনেকটা আমরা আটকাবো। আমি মাঝে মাঝেই দেখছি মাস্ক ছাড়া মানুষ বেরোচ্ছেন রাস্তায়, সেটা কিন্তু একেবারেই অভিপ্রেত নয়। এই জায়গাটা কিন্তু আমাদেরকে মানতে হবে, মান্যতা দিতে হবে আরেকজনের মানুষের কথা ভাবে। এইখানে কিন্তু আমাদেরকে ভাগ করে নিতে, আমরা অনেক সময় সামাজিক বিবর্তনের কথা বলি, হ্যাঁ ঠিক আছে হোক, আমি এখন বক্তব্য হচ্ছে আমাদেরকে সবার কথা ভাবতে হবে, একজন আরেকজনের কথা, যে এই মানুষটা কিন্তু আমার জন্য ক্ষতি হতে পারে। আমি মাস্কটা পরে থাকবো, মুখোশ পরলে মুখোশের চোখে জল আসার কোনো প্রশ্ন নেই, মুখোশটা আপনাকেও বাঁচাচ্ছে, অন্য মানুষকেও বাঁচাচ্ছে। আরেকটা দ্বিতীয়ত হচ্ছে এই যে শুদ্ধিকারক ব্যবহার করা, সেইটার কিন্তু প্রয়োজন আছে আমাদের সাথে। আমরা এখন বাচ্চা অল্প বয়সে কিন্তু আমরা স্কুলে যাওয়ার আগে রুটিনটা ফলো করে আমরা একসাথে বইগুলো গুছিয়ে নিতাম। এইবার কিন্তু আমাদের অফিস যাত্রার আগে কিন্তু এই গুছিয়ে নিতে হবে সামগ্রীগুলো। সেটা 1 নম্বর শুদ্ধিকারক হতে হবে, 2 নম্বর হচ্ছে আমাদের সাথে মাস্কটা পরিহিত হয়ে যেন আমরা বেরোই, তৃতীয়ত হচ্ছে হ্যাঁ সামাজিক দূরত্ব, এইটা আমাদের রাখতে হবে। আর যদি আমাদের কোনো রকম জ্বর বা কিছু হয়, আমরা ব্যাপারটাকে উজ্জ্ব রাখবো না, আমরা চিকিৎসকের সাথে এটা ভাগ করে নেব, চিকিৎসককে সরাসরি বলবো এটা হতে পারে। আর যেটা ডক্টর বসু বললেন যে এখন কিন্তু পরিধিবর্ধন হয়েছে, পরীক্ষা কেন্দ্র অনেক বেশি হয়েছে। তবে হ্যাঁ পরীক্ষা কেন্দ্র হয়েছে ঠিক কথা, তবে আমি একটা কথা সরকারের কাছে আবেদন রাখবো, অ্যাপিল করব, সরকারকে অনুরোধ করব যে প্রত্যেকটা পরীক্ষার ল্যাবের কিন্তু যে গুণগত মান সেটা যেন সমতুল্য থাকে। কারণ অনেক সময় ফলস পজিটিভ আসছে, যাদের বিশ্বাস করা যাচ্ছে না তাদের কিন্তু 3বার নেগেটিভ এসে একজনের প্রথমে পজিটিভ এসছে। এই জায়গাগুলো কিন্তু একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। হয়তো ফাঁকফোকর থাকবে, 100% কিছু সঠিক হতে পারে না, কিন্তু তবুও একটা, কারণ মেডিকেল সায়েন্স কিন্তু অঙ্ক নয়, 2 আর 2 4 হয় না কখনো। তো একটা কথা, আমরা যদি কিছু মানে আমাদের ভিত্তি একটাই যে আমাদেরকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে, অন্যদেরকেও সুরক্ষিত রাখতে হবে। এই বার্তা, এই মন্ত্রে যদি আমরা দীক্ষিত হই তাহলে আমার মনে হয় এই রোগটাকে আমরাই চেষ্টা করে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। ডক্টর রায়, মানে এই এতদিন পর্যন্ত যে লকডাউনের ফেজে খুব স্বাভাবিকভাবেই আপনারাও পরামর্শ দিয়েছেন যে টেলিমেডিসিনের, মানে যাদের কিছু ক্রনিক সমস্যা রয়েছে, সেটা কিডনি হতে পারে, হার্ট হতে পারে, এবং ক্যান্সার পেশেন্ট অনেকে রয়েছেন, এবং মূলত আমরা জানি যে তারা একদম রিস্ক ফ্যাক্টরটা তাদের ক্ষেত্রে অনেকটা বেশি। তো কি ধরনের সমস্যা নিয়ে পেশেন্টরা মূলত যোগাযোগ করছেন বা কি ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? 2 ধরনের সমস্যা। প্রথমত হচ্ছে যে যারা পুরনো রোগী, যাদের ফলো আপের সময় হয়ে গেছে, তারা বলছেন যে আমার তো 3 মাসে আসার কথা ছিল, 6 মাস হয়ে গেল, আমি কি তাহলে ওষুধগুলো কন্টিনিউ করব, বা এই ওষুধটা এখন পাওয়া যাচ্ছে না, এর বদলে কি করব, প্রেশার চেক করতে পারিনি, সুগার চেক করতে পারিনি, কি করব। এটা এক ধরনের সমস্যা। এটার সমাধান টেলিমেডিসিনে করা সম্ভব। আপনি তার প্রেসক্রিপশনটা দেখলেন, তার সঙ্গে একটা ইন্টারভিউ নিলেন, তাকে চোখে দেখলেন, যদি সম্ভব হয় পাড়ার কাউকে কোনো জায়গা থেকে সে যদি প্রেশারটা দেখে রাখে, সেটাও আপনার একটু সুবিধা হলো। আপনি তাকে মোটামুটি একটা যদি ব্লাড টেস্ট করেন, এখন অনেক জায়গাতেই খুলে গেছে, করলে আপনি তাকে পরামর্শ দিতে পারেন, এবং একটা ফলো আপ সে আপনার চেম্বারে না এসে এইভাবে আরো 3-4 মাস কাটিয়ে দিতে পারে। সমস্যা হয় যখন একজন নতুন পেশেন্ট আসেন, যে হঠাৎ আজকে আমার সকাল থেকে বুকে ব্যথা হচ্ছে, কি করব। এই ধরনের রোগীদের আমার মনে হয় টেলিমেডিসিনের উপর ভরসা করে রেখে দেওয়াটা ঠিক নয়। তাতে আপনি ভাইটাল টাইমটা মিস করে যেতে পারেন। হয়তো তার একটা হার্ট অ্যাটাক হচ্ছে, তার হয়তো একটা পেটে আলসার ব্লিড করছে, একটা অ্যাপেন্ডিক্স বার্স্ট করতে চলেছে। এই অবস্থাগুলো তো আপনি টেলিমেডিসিন, আচ্ছা আপনি আবার কালকে ইসিজিটা করে এনে আমাকে আবার ভিডিওতে সেই সময়টা দিতে পারবেন। সেই সময়টা আমার মনে হয় সেখানে ডাক্তারের আন্দাজে চিকিৎসা না করে, কোনো রকম যদি তার সিগন্যাল মনে হয় যে না পেশেন্টটি খারাপ হতে পারে, তাকে পরামর্শ দেয় একটু ঝুঁকি নিয়ে হলেও আপনি স্থানীয় হাসপাতালের এমার্জেন্সিতে চলে যান। সেখানে এমার্জেন্সি ডাক্তাররা সবসময়তেই অ্যাভেলেবেল, তারা আপনাকে অ্যাসেস করুক, করে যদি তারা মনে করেন যে না এটা এমন কিছু বেশি না, ইউ কাম ব্যাক টু মি, আবার আপনি টেলিমেডিসিনে আমার সঙ্গে যোগাযোগ করুন, তার মধ্যে কিছু টেস্ট আপনার হয়ে যাবে, কিছু পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আমি পেয়ে যাব। আর তারা যদি মনে করেন না এটা একটা সিরিয়াস ঘটনা, তারা ভর্তি হতে বলবেন, এবং তারা তো একটা সতর্কতা মেনেই ভর্তি করবেন। এখন তো সব হাসপাতালই জানে কিভাবে পেশেন্টদের স্ক্রিন করতে হয়, কিভাবে
সন্দেহজনক পেশেন্ট থেকে অন্য পেশেন্টদের সরিয়ে রাখতে হয়, এগুলো এখন সবাই মোটামুটি এটা ফলো করছেন, তো সেটা নিশ্চিন্তে তারা করতে পারেন। এই টেলিমেডিসিনের যেমন সুবিধাও আছে, কিন্তু আমাদের জানতে হবে লিমিটেশনটা কোথায়, এবং সেইটা অনুযায়ী চললে একটা ভালো ব্যালেন্স করা যেতে পারে। আচ্ছা, তো আরো একটা বিষয়, মানে অনেকের মধ্যে এই প্রশ্নটাও আসছিল, যেহেতু হার্টের সমস্যা যাদের রয়েছে এবং এটা মেনলি রিস্ক ফ্যাক্টর তাদের জন্য অনেকটা বেশি থাকছে, যে এমন কিছু মেডিসিন তাদের রেগুলার ইউজ করতে হয়, সেখান থেকে কি এই রিস্কটা আরো বেশি বেড়ে যায়, সেই জন্য তারা সেটা কিছুদিনের জন্য বন্ধ করবে কিনা, মানে এরকম একটা দোটানার মধ্যে চলছিল। এটা খুব ডেঞ্জারাস ব্যাপার, এবং আপনি যেটা হিন্ট করছেন সেটা হচ্ছে একটা বিশেষ গ্রুপ অফ মেডিসিন, এস ইনহিবিটর বা এআরবি বলে এক ধরনের ব্লাড প্রেশারের মেডিসিন আছে, যেটা প্রায় অল্টারনেট মানুষ খান, এবং এটা হার্টের জন্য অত্যন্ত জরুরি একটা ওষুধ, হার্ট ফেলিওরের একদম প্রথম সারির ওষুধ। এটা নিয়ে প্রথমে কিছু কন্ট্রোভার্সি দেখা দিয়েছিল যে এটা খেলে বোধহয় করোনা ভাইরাসের প্রকোপটা বেশি হয় বা মানুষ মারা যান বেশি, কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলতে পারি যে এরকম কোনো হিন্ট নেই যে এস ইনহিবিটর বা এআরবি আপনার কোনোভাবে করোনার ক্ষতি করতে পারে, বরং কিছু কিছু রিপোর্ট এসেছে যে এটা আপনাকে প্রোটেক্টও করতে পারে। আমি ছেড়ে দিলাম, প্রোটেকশনটা ছেড়েও দিলাম, কিন্তু এই অবস্থায় কোনো মতেই ওষুধ বন্ধ করবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া তো নয়। যে ওষুধে আপনি এতদিন ভালো আছেন, নিশ্চিন্তে চোখ বন্ধ করে খেয়ে যান, বরঞ্চ আমি বলবো আপনার প্রেশার এবং সুগার যেন এই সময় সম্পূর্ণ কন্ট্রোলে থাকে। কোনো কারণে যদি করোনা হয়, তখন যদি প্রেশার আর সুগার আউট অফ কন্ট্রোল থাকে, তাহলে কিন্তু রোগটা খারাপের দিকে যেতে পারে। এই সময় ঝুঁকি নেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। একদমই। ডক্টর বসু, সেই জায়গা থেকে, মানে যেহেতু গবেষণা প্রতি মুহূর্তে চলছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য আমাদের সামনে উঠে আসছে, এবং সাধারণ মানুষ হিসাবে অনেক ক্ষেত্রেই আমরা কনফিউজও হয়ে যাচ্ছি, তো সেখানে একটা সময় আমরা শুনেছিলাম যে 1.8 মিটার দূরত্ব প্রয়োজন পরস্পরের থেকে, এবং সেটা তারপরে ধীরে ধীরে শোনা গেল যে না 3, এবং এখন শোনা যাচ্ছে 6, পুরোটাই গবেষণার মধ্যে। তো সঠিকভাবে, বিশেষ করে যেখানে আমাদের এখন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হচ্ছে, ঠিক কি করা উচিত? দেখুন, এখন যেটা আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং বলা হচ্ছে, আমরা রাস্তায় বেরোলে তো আর টেপ ফিতে নিয়ে ঘুরবো না, তো সেক্ষেত্রে আমাদের সেটা ডিফিকাল্ট মেজার করা। তো তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এন্ট্রি পয়েন্টগুলোকে বন্ধ করতে হবে, তো আমাদের চোখ নাক মুখকে প্রোটেক্ট করতে হবে। তো সেটা কিভাবে প্রোটেক্ট করা যায়? একটা বেসিক একটা সার্জিক্যাল মাস্ক যদি ব্যবহার করা হয়, সেটা কিন্তু ডিসপোজেবল মাস্ক, সেটা পরে আমাদের নাক এবং মুখটাকে আমরা ঢাকতে পারলাম। এবং যেটা দরকার, যারা চশমা পরেন তাদের ক্ষেত্রে অতটা অসুবিধা না হলো, যারা চশমা পরেন না তারা যদি একটা সানগ্লাস অথবা এমনি পাওয়ারলেস যদি গ্লাস পরেন, তাহলে চোখটাও এই প্রোটেক্ট মুহূর্তে পড়া তাহলে জরুরি, অবশ্যই জরুরি। এন্ট্রি পয়েন্টগুলো আমরা বন্ধ করলাম। দ্বিতীয় যেটা হচ্ছে যে কি থেকে ছড়াতে পারে, আমাদের অভ্যেসবশত আমরা হয়তো এখন প্রচুর গরম হচ্ছে বলে ঘাম মোছার জন্য হাত দিচ্ছি, তো সেটা আমাদের একটুখানি নিজেদের কন্ট্রোল করতে হবে। এবং হ্যাঁ, মানে আমাদের রুমাল থেকেও কিন্তু ছড়াতে পারে, রুমালটা যদি আমরা ঠিকমতো স্যানিটাইজ না করে মুখ মুছি, সেক্ষেত্রে হতে পারে। তো সেই জায়গাগুলো একটুখানি আমাদের গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। আর হাতটা অবশ্যই কিছুক্ষণ, অন্তত আধ ঘন্টা কি 1 ঘন্টা অন্তত, যেমন আপনার ইউজ করছেন সেইভাবে হাতটাকে স্যানিটাইজ করা উচিত। এবং চেষ্টা করতে হবে যতটা না আমরা মুখে, হাতে, চোখে মানে টাচ করি, তাহলেই আমাদের মানে হাতে যদি কোনো কারণে ভাইরাসটা লেগেও যায়, তাহলে সেটা প্রবেশ করতে পারছে না। আমাদের একটা মাস্ক থাকছে, এবং মাস্কটা খোলারও কিন্তু একটা সঠিক পদ্ধতি মেনটেন করতে হবে। যে কোনো জায়গায় আমরা মাস্কে টাচ করতে পারবো না, যেটা আউটার সারফেস আমরা কখনোই সেটা ধরবো না, কারণ কি ধরে নিতে হবে সেখানে কিন্তু ভাইরাস যদি আসে ওখানেই এসে কন্ট্যাক্টে আসবে। তো আমাদের সাইড থেকে সেটাকে ঠিকভাবে ডিসপোজ করতে হবে এবং প্রপার জায়গাতে ডিসপোজ করতে হবে, যাতে সেই মাস্ক থেকে আবার সংক্রমণ না ছড়ায়। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি মেনটেন করা যায়, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারবো। এখন আরেকটা জিনিস যেটা ইউজ করছে অনেকেই দেখলাম, সেটা হচ্ছে ফেস শিল্ড। ফেস শিল্ডও কিন্তু ব্যবহার করা যেতে পারে, কারণ কি অনেকেই যারা ধরুন অ্যাস্থমা বা সিওপিডি আছে, তারা বেশিক্ষণ মাস্ক পরে থাকতে পারছেন না, একটা অন্যরকম সমস্যা, এক দমের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে তারা যদি ফেস শিল্ডটা ব্যবহার করেন, তো কিছুক্ষণ তারা মাস্কটা অফ করেও রাখতে পারেন। এইভাবে আর কি ব্যালেন্স করে যদি চলতে পারেন, তাহলে অনেকটাই সুরক্ষিত তারা থাকতে পারে। মাস্কের প্রসঙ্গে একটু জানতে চাইবো যে বিভিন্ন ধরনের মাস্ক এখন বাজারে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে যাদের প্রতিদিন এখন বাইরে বেরোতে হচ্ছে, এই সময় পর্যন্ত হয়তো কিছুটা প্রয়োজনে বেরোলো, বাজারে গেল বা কোনো একটা দোকানে গেল, কিন্তু এখন হয়তো অনেকটা লম্বা ডিস্টেন্সও কভার করতে হচ্ছে কাজের জায়গায় যাওয়ার জন্য, কি ধরনের মাস্ক তাহলে ব্যবহার করা উচিত? একটা এমনি বেসিক আমরা কাপড়ের মাস্ক ব্যবহার করলেও যথেষ্ট, কিন্তু এর অনেকের কনফিউশন হচ্ছে যে N95 মাস্ক তাদের ব্যবহার করতে হবে। N95 মাস্কটা কিন্তু তাদের ক্ষেত্রেই জরুরি যারা ক্রিটিক্যাল কেয়ারে রোগীরা দেখছে। আমরা যদি আউটডোরেও পেশেন্ট দেখি, সেক্ষেত্রে একটা সার্জিক্যাল মাস্ক যথেষ্ট সেটা, কিন্তু একটা কাপড়ের মাস্ক পরে যারা অফিস যাত্রী, তারা কাপড়ের মাস্ক পরতে পারবেন, কিন্তু যেটা মেনটেন করতে হবে মাস্কের বাইরের দিকটা যেন আমরা কন্ট্যাক্ট না করি।
আর যদি কাপড়ের মাস্ক ব্যবহার করা হয় সেটা কিন্তু বাড়িতে গিয়ে প্রপারলি যেন ভালো করে Wash ধুয়ে করে নেওয়া হয়। ওয়াশ করে শুকিয়ে পড়তে হবে। মাস্কটা যদি ভেজা থাকে সেক্ষেত্রে সাধারণ সর্দি জ্বরও হতে পারে, সেই ক্ষেত্রে আবার একটা আতঙ্ক আসতে পারে যে আমার হয়তো করোনা ভাইরাস হয়ে গেল। তো মাস্কটাকে ড্রাই করে পড়তে হবে এবং রেগুলার বেসিসে সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আচ্ছা, ডক্টর বিশ্বাস, টাকা মানে অনেকের নানা ধরনের প্রশ্ন মানে ছিল যে আমরা যে কোনো জায়গা থেকে টাকা নিলাম, সেখান থেকে কাগজের থেকে, তো আমরা জানি এতদিন পর্যন্ত শুনে এসেছি এখানে এই ভাইরাসের যে বেঁচে থাকার ক্ষমতা সেই সময়টা যথেষ্ট কম, কিন্তু তাও সেক্ষেত্রে কি ধরনের সাবধানতা নেওয়া হবে, বা বিশেষ করে ব্যাগ, অফিসের ব্যাগ এবং মোবাইলের ক্ষেত্রে? দেখুন, মোবাইলের ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করে থাকি, আমরা যদি ভালো করে মোবাইল ক্লিনার সেসব পাওয়া যায়, গ্লাসটা যদি আমরা প্রতিনিয়ত দরকার নেই, যখন ব্যবহার করলাম বাড়িতে ঢুকলাম, অসুবিধাটা কোথায়, আরেকজন মানুষকে এটা যাতে না ছড়ায় সেইটা আমাকে দেখতে হবে। মোবাইল যদি আমি দুবার করে পরিষ্কার করে নিলাম, মোবাইল থেকে আসার কোনো সম্ভাবনা নেই। এইবার হচ্ছে বাজারের ব্যাগ। প্রথম কথা হচ্ছে বাজারের ব্যাগ থেকে যদি আমরা বাজারের জিনিসপত্র, সবজি যেটা আমি ওর মধ্যে রয়েছে সেইটা যদি আলাদা করে দিলাম, বাজারের ব্যাগটা ভালো করে ধুয়ে নিলাম, তাহলে কিন্তু আসার সম্ভাবনা নেই, ক্ষীণ। তৃতীয়ত হচ্ছে সবজি, 1 নম্বর অনেকে প্রশ্ন করে, সবজি প্রায় শুদ্ধিকারক দিয়ে অনেকে ধোয়া শুরু করেছে, না, ওটা ভুল, পেটে চলে যেতে পারে, সেটা আবার পেটের অসুবিধা করতে পারে। তো আমার বক্তব্য হচ্ছে সামান্য ঠান্ডা রানিং কোল্ড ওয়াটার যেটা বলি, সেইটুকু দিলেই যথেষ্ট। ভালো করে ধুয়ে যে পরিবেশন করছেন, যে রান্না করছেন, যে খাচ্ছেন, পরিচ্ছন্নতাটা যেন বজায় রাখেন। শুদ্ধিকারক ব্যবহার করুন, সেটা সাবান জল হতে পারে, সেটা স্যানিটাইজার হতে পারে, দুটোই। যদিও সাবান জলের ক্ষেত্রে একটু বলছে বেশি ভালো হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু আরেকটা কথা হচ্ছে, টাকার নোট যিনি টাকা গুনছেন, যখন গুনছেন যেন ওই ভুলটা না করেন। অজান্তে অনেকে আমরা একটা ভুল করে ফেলি, মুখের মধ্যে হাত ঢুকিয়ে ফেলি, এটা অনেকের একটা অভ্যেস আছে, পাতা উল্টালেও মুখে হাত দেয়। সেই বদ অভ্যেসগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে। এই জিনিসটা যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলেই কিন্তু আমরা নিজেদেরকে বাঁচবো। আমরা গ্লাভস ব্যবহার করতে পারি, আবার গ্লাভস একটু কিছুক্ষণ পরে কাজের পর ওই আবার নতুন একটা গ্লাভস পরতে হবে। তার থেকে আমরা যখন টাকাটা নিচ্ছি, থাক টাকাটা নিতে অসুবিধা নেই। টাকাটা থাকলে অনেক সময় আল্ট্রাভায়োলেট মানে এক ধরনের ট্রিটমেন্টের কথা বলা আছে, কিন্তু সেটা সবার পক্ষে তো সম্ভব নয়, একটা খরচ বহন করতে হয় অনেকটা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যদি মুখের মধ্যে হাতটা টাকা গুনে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রেখে দিই, তারপর আমি আবার হাতটা ভালো করে ধুয়ে নিই, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকছে না। এত আতঙ্কের পরিবেশ তৈরি করার কারোর ইচ্ছে নেই, আমরাও বলতে চাই না। খালি রোগটা মাঝে মাঝে মারণ ভাইরাস হিসেবে প্রমাণিত হচ্ছে বলে এতটা চিন্তা, আর একটা নতুনত্ব এনেছে সেইটা নিয়ে চিন্তা। সো সেই কারণে আমরা একটা কথা বলবো যে আমরা যদি সত্যি কথা যা বেসিক, যেটা সহজ জিনিসগুলো যদি আমরা এই উপায়গুলো মেনে নিতে পারি, চলতে পারি, তাহলে কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু সুরক্ষিত থাকবো। সাবধান থাকলেই যথেষ্ট, আমাদের এই রোগ আমাদের শরীরে এসে বাসা বাঁধবে না। ডক্টর রায়, আমি শপিং মলের প্রসঙ্গে আরো একবার আপনার কাছে জানতে চাইবো, বিশেষ করে জামা কাপড় ট্রায়াল দেওয়া এবং ট্রায়াল রুম, বড় বড় ক্ষেত্রে আমরা জানি যে ট্রায়াল রুম স্যানিটাইজ করা হচ্ছে, শপিং মলগুলোতে এই সমস্ত ব্যবস্থা আছে, বা কোথাও কোথাও ট্রায়ালের যে সুযোগটা ছিল সেই সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছে। মানে সমস্ত জায়গাতেই একটা নতুন নতুন এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। কিন্তু ছোট যে সমস্ত দোকান রয়েছে সেখানেই হোক, বা বড় জায়গায় এখনো যেখানে ট্রায়ালের ব্যবস্থা রয়েছে, ট্রায়াল কি তাহলে অ্যাভয়েড করা উচিত এই মুহূর্তে পোশাকের ক্ষেত্রে? আমার তো তাই মনে হয়, কারণ দেখুন, ট্রায়াল যে আপনি জামাটা ট্রায়াল দিয়ে নিলেন না, সেটা তো আবার র্যাকে চলে গেল। আপনি তো হাত দিয়ে ধরেছিলেন, গায়ে পরেছিলেন, সেটা তো আবার র্যাকে চলে গেল, কেউ তো সেটাকে কেচে তুললো না। আবার পরের একজন কাস্টমার এসে সেই জামাটাই সেই হাত দিয়ে তুলে আবার সে নিজে পরে দেখতে গেল। আমার তো মনে হয় এটা কোনো মতেই এই মুহূর্তে এটা সমর্থনযোগ্য নয়। আপনি আপনার মা বলে, আজকাল তো লোকে অনলাইনে অর্ডার দিয়ে দেখি জামা কাপড় কিনে, তো ভালোই তো ফিট করে। সবকিছু হয়তো ট্রায়াল দিয়ে দেখার দরকার নেই, যেগুলো ট্রায়াল দিয়ে দরকার থাক না 2 মাস আরো, সেগুলো পরে কিনলে, পুজো তো দেরি আছে এখন, অত তাড়াহুড়োর কি আছে? পয়লা বৈশাখ হয়ে গেছে, পুজো দেরি আছে, এখন অত ট্রায়ালের কি দরকার? বিয়ে তো এখন সেরকম হচ্ছে না। তো আমার মনে হয় এখন ট্রায়ালটা থাক, যেগুলো রেডিমেড একদম মনে হচ্ছে আপনার ফিট করে যাবে, যদি একান্ত দরকার হয় কিনুন।
আর ওই দর্জি ডেকে এখন ওই ফিতের মাপ দিয়ে অত ক্লোজ কন্ট্যাক্ট আমার মনে হয় এখন ঠিক না। উচিত নয়। ওটা একেবারে এটাও একটা উচিত ইম্পর্টেন্ট মানে ওটা বিষয়, মানে ভীষণ জরুরি। যেটা হয় না যে এই 2 মাস আমরা কিছু করতে পারিনি, হ্যাঁ, কোথাও এখন একটা সবকিছু করে ফেলবো। সমস্ত কিছু যেন এই হ্যাঁ, কদিনের মধ্যে প্রথম সবকিছু 1 করে সপ্তাহের ফেলবো। মধ্যে সেরে ফেলতে হ্যাঁ। হবে, এরকম একটা এইটা একটা মানসিকতা জানেন তো, চলে এটা আসে। একটা সাইকোলজিক্যাল রিলিফ। এটারও তো কারণ আছে। লোকে তো ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে ভুগতে এটা আমি পুরোপুরি অযৌক্তিক বলছি না, কিন্তু তার মধ্যেও আমাদের একটু নিজেদের আর একটু সংযমটা বাড়িয়ে রাখতে হবে। আমি বলছি না যে এরা হাঁপিয়ে উঠেছেন বাড়িতে। অনেকের মধ্যে যথেষ্ট ডিপ্রেশন শুরু হয়েছে, পাগলামো শুরু হয়েছে, খিটখিটে হয়ে গেছেন, অনেক মানুষ হয়ে গেছেন। তো তাদেরও একটা ভেন্টিলেশন দরকার, কাজে এটাও জরুরি আছে, কিন্তু একটু বুঝে শুনে, যতটা না করলে নয়, যেটুকু নিজেকে সেফ। আর ওটা মনে পড়ে গেল আগের কথার প্রসঙ্গে, টাকা কড়িগুলো, যে আমাদের বাংলা ভাষা এত সমৃদ্ধ না। কবে কবি লিখে গেছেন, সেই খান্ত পিসির দিদি শাশুড়ি মনে আছে? একদমই। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়। তো এখন আমাদের ওই হাওয়া খাওয়াতে হবে টাকা কড়িগুলোকে, 3-4 দিন একটা খামের মধ্যে রেখে দিতে হবে, তারপরে সেটাকে ব্যবহারযোগ্য করবেন, নিজেরা লোহা সিন্ধুকে থাকবেন। সেই পুরোনো দিনগুলো কিন্তু ফিরে এসেছে একদম। সেটা হয়তো তখন ব্যঙ্গ করে লেখা হয়েছিল, কিন্তু এখন ওটাই সত্যি মনে হচ্ছে। একদমই তাই। আর ডক্টর বসু, মানে সুপার স্প্রেডার এই শব্দটাও আমরা খুব শুনছি এখন, এবং বলা হচ্ছে যে কোথাও যদি এই সুপার স্প্রেডার যারা রয়েছে তাদের যদি ডিটেক্ট করা সম্ভব হয়, তাহলে সংক্রমণের হারটাকে কোথাও বেঁধে দেওয়া সম্ভব, কারণ তারাই সব থেকে বেশি সংক্রমণ ছড়াতে পারেন। সেটা আদতে কিভাবে করা সম্ভব, যেখানে আমাদের এসিম্পটোমেটিক কেস অনেক বেশি সামনে আসছে? দেখুন, অ্যাসিম্পটোমেটিক কেসকে ডিটেক্ট করতে গেলে সবার আগে আমাদের ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে যেখানে পজিটিভ কেস হচ্ছে তার কন্ট্যাক্টসে কারা আসছেন সেই কেসগুলোকে ডিটেক্ট করা। অ্যাসিম্পটোমেটিক কেস তো কোথা থেকে একটা কেসটা এসছে, তার মধ্যে সংক্রমিত হয়েছে, তো সেটা সংক্রমিত হয়েছে কোনো একজন পজিটিভ কেস বা কোনো আরেকটা অ্যাসিম্পটোমেটিক কেস থেকে। তো ইনিশিয়াল যেটা দরকার, যেটা পজিটিভ কেস হচ্ছে তার থেকে কন্ট্যাক্ট ট্রেসিং করা। কন্ট্যাক্ট ট্রেসিং করে মোটামুটি একটা তার থেকে একটা যদি আমরা লিস্ট বার করতে পারি যে ওনার যখন থেকে সিমটমস ডেভেলপ করেছে তার 7 দিন আগে কি 10 দিন আগে, এই 10 দিনের আগে একটা রাফলি কত জনের সঙ্গে তিনি মেলামেশা করেছেন বা কোন কোন জায়গায় গেছেন, সেখান থেকে একটা রাফ আইডিয়া করে যদি আমরা একটা লিস্টিং করতে পারি, সেই পার্টিকুলার লোকজনদের যদি আমরা টেস্টিং চালু করতে পারি, তাহলে সেক্ষেত্রে আরো আমরা কিন্তু সিমটোম্যাটিক পজিটিভ কেসেস ডিটেক্ট করতে পারবো। এবং এই কন্ট্যাক্ট ট্রেসিংটা হচ্ছে না বলেই কিন্তু আমাদের এটা মেন একটা গাফিলতির জায়গা রয়েছে। আচ্ছা, এবং এর পাশাপাশি আমরা শুনছি যে হার্ড ইমিউনিটি এবং নিজেদের ইমিউন পাওয়ারটা বাড়ানো, দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। হার্ড ইমিউনিটির প্রসঙ্গে যদি যাই, সেটা আমাদের দেশে এই মুহূর্তে আদৌ কতটা সম্ভব, যেখানে আমাদের সংক্রমণের রেট এখনো সম্ভবত 2.26 এরকম থাকছে, এবং সেখানে তাহলে পার্সেন্টেজের হিসাবে যদি যাই, তাহলে প্রায় 66% কে এই রোগে সংক্রমিত হতে হবে, এবং সেটাও নিছক তো কম নয় সংখ্যাটা। দেখুন, হার্ড ইমিউনিটির ব্যাপারটাকে আমি একদমই সাপোর্ট করি না, কারণ কি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ধরুন কোনো ক্রিটিক্যাল ডিজিজ রয়েছে, মানে কোমরবিডিটিস রয়েছে, বা কারুর ইমিউন পাওয়ার কত আমরা সেটা জানি না, তো আমরা যদি না জানি সেক্ষেত্রে যদি ভাইরাসটা হার্ড ইমিউনিটিতে আমরা ভেবে নিই, আমরা জিনিসটা ভাবলাম যে আমার ভাইরাস হলো তো আমার সেটা আমার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, ফাইট করব, হার্ড ইমিউনিটি আমায় প্রোটেক্ট করে দেবে। কিন্তু আমি জানি না আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কি। এবার আমার যদি কোমরবিডিটিস থাকে, তাহলে আমি আলটিমেটলি কিন্তু একটা রিস্ক নিচ্ছি নিজের লাইফের ওপর। এর কিন্তু কোনো এখনো পর্যন্ত কোনো লিটারেচার নেই যে হার্ড ইমিউনিটির দ্বারা আমরা এই ডিজিজটাকে কন্ট্রোল করতে পারবো। তো হার্ড ইমিউনিটি ব্যাপারটা এটা গেল। আর দ্বিতীয় যেটা হচ্ছে ইমিউনিটি ব্যাপার, ইমিউনিটি বুস্ট আপের জন্য আমরা বারবার ক্রনিক ডিসঅর্ডারসের ক্ষেত্রেও বলা হয় যে লাইফস্টাইল মডিফিকেশন, মানে প্রপার ডায়েট করা, এছাড়া রেগুলার বেসিসে অ্যাটলিস্ট কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা। বেসিক যেটা দরকার সেটা হচ্ছে ওয়াকিং। 1 ঘন্টা যদি, মানে যাদের ক্রনিক ডিজিজ মানে ডায়াবেটিস বা হার্টের ডিসঅর্ডার্স রয়েছে, তারা যদি 1 ঘন্টা নিয়ম করে রেগুলার যদি ওয়াকিং করেন, আর সাথে যদি একটা প্রপার ডায়েটিশিয়ান দেখিয়ে, কয়েক ডায়েটিশিয়ান না, প্রপার ডায়েটিশিয়ান দেখিয়ে যদি তারা একটা ডায়েট প্ল্যান ফলো করেন, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু তাদের ইমিউনিটি বুস্ট আপ হবে, প্লাস আলটিমেটলি তাদের যে কোমরবিডিটি ডিজিজ গুলো রয়েছে, মানে ডায়াবেটিস ধরুন বা কার্ডিয়াক ডিসঅর্ডার্স, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রোল চলে আসবে। তাহলে অটোমেটিক আমরা কিন্তু নিজেদের ইমিউনিটি বুস্ট আপ করব। এবং ইমিউন বুস্ট আপের বিভিন্ন ধরনের কিন্তু এখন অনলাইনে দেখা যাচ্ছে মেটেরিয়ালস বিক্রি হচ্ছে, বা যারা ধরুন পাস করা ডায়েটিশিয়ানস নয়, তারা ইমিউনিটি প্রোডাক্ট বিক্রি করছে। তো এইগুলো থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। আমাদের দেখতে হবে যে মানে যারা পাশ করা এই ফিল্ডে কাজ করছেন, এস্টাবলিশড রয়েছেন, তাদের কাছে গিয়েই আমাদের কিন্তু প্রপার ডায়েট প্ল্যান নেওয়া এবং লাইফস্টাইল, মানে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কোনো ট্রেনার থাকেন তার পরামর্শ নেওয়াটাই জরুরি। এছাড়া নিয়মিত বেসিসে যে ডাক্তারবাবুদের দেখাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখা। ডক্টর রায় কি বলতে চাইবেন এক্ষেত্রে?
দেখুন আমি বলছি 135 কোটি লোকের মধ্যে যদি 66% হলে হার্ড ইমিউনিটি হয়, সংখ্যাটা একবার ভেবে দেখেছেন? মানে সেটা তো আপনার প্রায় কত দাঁড়াচ্ছে, প্রায় 70, 75, 80 কোটি লোকের তাহলে একদমই তাই। ইনফেকশনটা হতে হবে। এবং আমরা যদি ধরেও নিই যে শতকরা 2 লোক মারা যাবেন মিনিমাম, তাহলে 80 কোটি লোকের শতকরা 2 মানে কত লোক মারা যাবেন আপনি ভেবে দেখেছেন? তারপরে হার্ড ইমিউনিটি প্রশ্ন উঠছে। এবং দ্বিতীয়ত এখনো আমরা জানি না যে whether this immunity is long lasting or not। Exactly. একজন মানুষের একবার হবার পর যে দ্বিতীয়বার সংক্রমণ হবে না এটাও কিন্তু কেউ বলতে পারছে না। এই যে আমরা কিসের ভরসায় হার্ড ইমিউনিটি নিয়ে মাথা ঘামাচ্ছি, ওটা নিয়ে অলিক স্বপ্ন করে লাভ নেই। আমাদের এখন বাঁচতে হবে। হার্ড ইমিউনিটি হলে হবে, না হলে না হবে, ওটা তো ভবিষ্যতের কথা। ওটার ভরসায় কোনো রকম যেন পলিসি না নেওয়া হয়। আমি সকলকে অনুরোধ করব, যেটা ইংল্যান্ড প্রথমে করতে গিয়ে আজকে তারা হাত কামড়াচ্ছে। ওদের এপিডেমিওলজিস্টরা ওদের সরকারকে পরামর্শ দিয়েছিলেন যে হার্ড ইমিউনিটি হোক, আমরা এটাকে মার্চ মাস থেকে পিছিয়ে জুন মাসে করে দেবো, সবকিছু সেরে যাবে, তখন রোদ উঠবে, সব ভালো হয়ে যাবে। মানে ওরা এতভাবে ফেল করলেন, এবং ফরচুনেটলি আনফরচুনেটলি ওদের যিনি প্রিমিয়াম তার অসুখ হওয়াতে ওরা পুরো 90 ডিগ্রি ঘুরে গেল। দেখলো না এসব করতে গিয়ে লাভ নেই, আমাদের রানী মারা যাবে, আমাদের প্রধানমন্ত্রী মারা যাবে, তো তারপরে কি হবে হার্ড ইমিউনিটি হয়ে? তো ওরা ব্যাক খেলো তখন। তো আমাদের তো ওটা ভেবে লাভ নেই, হার্ড ইমিউনিটি নিয়ে আলোচনা করেও লাভ নেই। ওটা একটা অলিক স্বপ্ন, হলে হলে ভালো, দ্যাট ইজ এ বোনাস। ওটার ভরসায় কিন্তু আমরা কিছু করবো না, এটুকু বলতে পারি। ডক্টর বিশ্বাস কি বলবেন? এবং পাশাপাশি অনেকেরই একটা ধারণা আছে যে ইমিউনিটি বাড়ানোর জন্য যদি আমরা কিছু ভিটামিন খাই তাহলে সেক্ষেত্রে সুস্থ থাকবো। এই পরিস্থিতিতে সেটা কতটা সাজেস্ট করবেন, নাকি একেবারেই আমাদের যে ডেইলি লাইফস্টাইলে যে খাবারগুলো থাকে, কারণ দীর্ঘ বছর আগে তো আর এই ভিটামিন এই সমস্তের উপর নির্ভর করে মানুষ থাকতেন না, তখন শুধুমাত্র একেবারে খাবারের ওপরেই নির্ভর করে একটা মানে সুষ্ঠু লাইফস্টাইলের উপর নির্ভর করেই মানুষ দীর্ঘদিন সুস্থ থেকেছেন। মানে আমি এইটা করার আগে দুটো বিষয় আমি একটু বলে নিতে চাইছি। সেটা হচ্ছে আমরা খুব না মল নিয়ে আলোচনা করছি, কেন জানেন তো? 1% ভারতবর্ষের মানুষ, 60% অর্থনীতির ওপর তাদের নিয়ন্ত্রণ। আমাদের নিঃস্ব হওয়া মানুষের নিঃসনের কথা কিন্তু আমরা শুনছি না, তাদের এই পরিযায়ী শ্রমিকদের আর্তনাদ। এতদিনে সুপ্রিম কোর্টের সময় হলো, সলিসিটর জেনারেল যে কত জিনিস স্টেটকে আজকে তারা অর্ডার পাস করেছে সুমোটো, যে এখন তোমরা বলো কতজনের জন্য কত খরচ লাগবে, তাদের অন্য কি পেশায় দেওয়া যায়। এতদিন তাদের ঘুমটা ভেঙেছে, ভালো, কারণ কিছু জায়গায় গিয়ে কোর্টে গিয়ে সাংবাদিকদের শকুন অবধি শুনতে হয়েছে। এইগুলো এখন সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে, ভাল লাগছে, এ ব্যাপারে অনুধাবন তারা করেছেন, তাদের কিছু কিছু বক্তব্য রেখেছেন। আমার বক্তব্য হচ্ছে সব মানুষের ক্ষেত্রটাও ভাবতে হবে, স্ট্যান্ড অ্যালোন সব যেগুলো আলাদা রয়েছে, মাসে যারা দিনে হয়তো 400-500 টাকা রোজগার করছেন বাড়ি নিয়ে, আমাদের মানে ঠান্ডা ঘরের আমেজটা তাদের কাছে হচ্ছে লাক্সারির মতন। আমার বক্তব্য এদের কথাটাই কিন্তু ভারত সারাদিনে পেট ভরানোটাই তাদের কাছে, এদের কথাটাই যেন আমাদের কানে বেশি আসে, বুকে বাজে, আমরা তাদের কথাই বলবো, তাদের কথাই আলোচনা করব। এইখানে বসে খুব কিছু সহজ। আজকে কিন্তু ICMR, WHO সব ভুলটা কিন্তু এসি ঘরে বসেই করেছে, প্রত্যেকটা পদে তারা আজকে ভুল করেছে। WHO ডিরেক্টর জেনারেলকে আমি ভিলেন বলবো, আবার ভিলেন বলবো, ওর জন্য আজকে এটা বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে চীনকে আড়াল করতে গিয়ে। এইবার একটা কথা, হার্ড ইমিউনিটি একটা বিষয়, নিশ্চয়ই বিষয়, কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের কাছে এটা কিন্তু স্বপ্নবিলাসী আমরা হব যদি আমরা এইটা নিয়ে হার্ড ইমিউনিটি নিয়ে চিন্তা করি। আমাদের যতদিন না প্রতিষেধক আসে, এবং প্রতিষেধকটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে শিলমোহর নিয়ে আসে, তা না হলে এই কিন্তু হার্ড ইমিউনিটিটা কিন্তু আমাদের একটা স্বপ্ন থেকে যাবে। আমরা এখন যেভাবে আমাদের আত্মনিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা যদি আমাদের চালাতে পারি, আমরা যদি ভারসাম্য রাখতে পারি, তাহলে কিন্তু আমরা উপকৃত হব। এখন আমাদের কথাটা, সামগ্রিক সমাজের কথাটা কিন্তু আমাদের ভাবতে হবে, এই উত্তোলনটা। আর যে দেশে ছত্রাক রোগকে করোনা ভাইরাসের ভগবান হিসেবে প্রার্থনা হয়, সেইখানে কিন্তু বেদনাদায়ক এটা। আবার অন্যরা সেটাকে শাঁখ ফুটাকেও মানে এটা বেদনাদায়ক। আরেকটা কথা, এইবার যেটা হচ্ছে, ভাইরাসের বয়স তো প্রায় কোটি বছর, 2 কোটি বছর আগেও ভাইরাস, এই করোনা ভাইরাস হয়তো কোভিড-19 নয়, তাই 10 বছর আগে তার দেখা গেছে, সে এসছে পৃথিবীতে। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আগেও 1950-এর পর অ্যান্টিবায়োটিক এসছে, তারপরে অ্যান্টিভাইরাল এসছে, কিন্তু যে কোনো ভাইরাল কিন্তু শরীরের যদি প্রতিরোধ ক্ষমতা ক্ষীণ হয়ে থাকে, তাহলে কিন্তু ভাইরাস খুব আক্রমণাত্মক হয়ে যায়, সেটা আমরা এখন জেনে গেছি।
জায়গায়, কিন্তু আমাদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এইটার মধ্যে যদি আমরা ভারসাম্য রাখতে পারি, আপনাকে আমি একটা সহজ এক্সাম্পল দিচ্ছি, দেখবেন ভিটামিন সি নিয়ে খুব কথা হয়। আমাদের শরীরে ভিটামিন সি প্রত্যেকদিন লাগে 50 থেকে 80 মিলিগ্রাম, আর আপনি বাইরে একটা ট্যাবলেট খান সেটা 500 মিলিগ্রাম থাকে। এইবার এই রেশিওটা কতটা বেশি খাচ্ছেন, এই আমার প্রয়োজনীয়তার থেকে বেশি প্রয়োজনের ওষুধ খেয়ে ফেলছি আমরা। আমরা অনেক কিছু শুনে নিচ্ছি, কারণ বাড়িতে বাড়িতে প্রফেসর শঙ্কু তৈরি হয়েছে, কারণ এটা সম্বন্ধে আমাদের কোনো জানা নেই। অজানা মানুষের ওপর কিন্তু মানুষের অনেক বেশি উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে। যেরকম আমরা উদ্দীপিত হয়ে এখন মলে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছি, এটা তো অস্বীকার করার নেই, কিন্তু এই প্রক্রিয়াগুলোকে আমাকে পরিতুষ্ট করতে পারিনি। মানে আমি একটাই বক্তব্য এখানে, যে আমরা যদি ভারসাম্য রেখে খাবার খাই, যাদের রোগবিহীন মানুষ তাদের কিন্তু এখনো পর্যন্ত আপনি খেয়াল করে দেখুন পেটের অসুবিধা কিন্তু কম, কারণ প্রসেসড ফুড নেই, দোকানে এতদিন ছিল না। এটা একটা বড় ভালো দিকও ছিল। করোনা ভাইরাস যেরকম খারাপটাও এনেছে, কিছু ধনাত্মক ফলও কিন্তু আমাদের দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। নিজেকে আটকে রাখা, নিজেকে নিয়ন্ত্রণে রাখা, কারণ আমরা সবসময় না, আপনি যদি একটা পেন্ডুলামটা ওহেনরির পড়েন, আমাদের সবসময় পুরনো জায়গায় ফিরে যাওয়ার একটা অভ্যেস আছে। নতুন আর পুরনোর মধ্যেই আমরা থাকতে চাই, এই বিচরণ ভূমি আমাদের। তো আমরা যে পুরনো জায়গায় চক্রাকারে চলে যাওয়া, এটা আমাদের অভ্যেস আছে। এই নতুন একটা পরিবেশের সাথে আমাদের খাপ মিলিয়ে নিতে হয়তো কিছুটা কষ্ট হয়েছে, সময় নিচ্ছে, কিন্তু হয়তো আমরা নতুন একটা দিগন্ত খুঁজে পেয়েছি, দিক খুঁজে পেয়েছি। নতুন করে ওষুধ, একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, নতুন করে কোনো ওষুধ আলাদা করে লাগে না আপনার প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য। আপনি ভালো করে খাবারটা খান, ভারসাম্য রেখে খাবারটা খান, তাতেই আপনার কিন্তু শারীরিক দিক থেকে আপনি অনেক সুস্থ থাকবেন, শারীরিক বিকাশ হবে, শারীরিক গঠনও অনেক সুন্দরভাবে তৈরি হবে। ডক্টর বসু, আমরা যদি ভ্যাকসিনের প্রসঙ্গ ডক্টর বিশ্বাস যেরকম তুললেন, আমরা জানি না অদূর ভবিষ্যতে কবে সেই ভ্যাকসিন আসবে, পুরোটাই পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত প্রায় 30টা মিউটেশন হয়ে গেছে এই ভাইরাসে। সেক্ষেত্রে এটাও তো আপনাদের এই প্রশ্ন সামনে আসছে যে প্রতি মুহূর্তে এই এতগুলো মিউটেশন হচ্ছে, তাতে তার স্ট্রেংথ তো কোথাও কমছে, আবার এমনও হতে পারে যে একটা মিউটেশনের পর তার স্ট্রেংথ হয়তো বহুগুণ বেড়ে গেল। তো সেক্ষেত্রে যে ভাইরাস আসবে সেটা কি কতটা কার্যকর হবে, এটাও একটা ভাববার বিষয়। দেখুন, ভ্যাকসিনস যখন তৈরি হয় সেটা কোনো পার্টিকুলার স্ট্রেনের এগেনস্টে তৈরি হয়। তো যে স্ট্রেনটা নিয়ে রিসার্চ চলছিল, সেই স্ট্রেনটা কিন্তু যখন রিসার্চ শুরু হয়েছে, যদি আমরা ব্যাক করে দেখি, সেই সময় কিন্তু সে অনেক বেশি তার ক্ষমতা ছিল ভাইরাসটা। তো এখন যখন মিউটেটেড হয়ে 30th আপনি যেরকম বলছেন, তো সেই ক্ষেত্রে এই পার্টিকুলার স্ট্রেনটা নিয়ে ভ্যাকসিনস কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম গবেষণা হচ্ছে না। যা হচ্ছে সেটা গবেষণা স্টেজ 1, মানে ক্লিনিক্যাল ট্রায়ালস 1, 2, 3, সেগুলো অনেক আগে থেকে শুরু হয়েছে। তো ভ্যাকসিনস যে স্ট্রেনের এগেনস্টে বেরোবে, সেই স্ট্রেনটাকে সে আটকাতে পারে, কিন্তু এখন বর্তমানে যে স্ট্রেনটা আছে সেটা কিন্তু আটকাতে পারবে না। তো ভ্যাকসিনস যখন অলরেডি মার্কেটে আসবে, সেটা যে স্ট্রেনগুলোর এগেনস্টে আসছে, সেই স্ট্রেনে যদি কাউকে, কোনো একজন ব্যক্তিকে সে যদি ভ্যাকসিনেটেড থাকে, তাহলে সেইটা থেকে তাকে রক্ষা করবে। কিন্তু অন্য স্ট্রেন অফ ভাইরাস যদি তাকে অ্যাটাক করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে রক্ষা পাবে না। আচ্ছা, তো এই একটা বিষয় আমাদের ভাবতে হবে। তো মেন যেটা দরকার সেটা হচ্ছে প্রিভেনশন, যাতে কোনোভাবেই, শুধুমাত্র তো করোনা ভাইরাস না, যে কোনো ভাইরাস যেটাই ড্রপলেট আকারে স্প্রেড করে, সেখান থেকে আমাদের নিজেদের প্রোটেক্ট করতে হবে। তাই আমরা এখন যে অভ্যেসটাকে রেখেছি, মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজ করা, সোশ্যাল ডিস্টেন্সিং, এটা কিন্তু আমাদের মেনটেন করেই চলতে হবে। কারণ কি, আজ করোনা ভাইরাস এসছে, এই অভ্যেসটা যদি আগে আমাদের থাকতো, তাহলে করোনার এরকম প্যান্ডেমিক সিচুয়েশন আসতো না। তো এই অভ্যেসটাকে আমরা যেটা আয়ত্ত করেছি এই 2 মাস লকডাউনে, এটা খুব ভালো অভ্যেস, এটাকে আমাদের কন্টিনিউ করে যেতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো এরকম টাইপের প্যান্ডেমিক আমাদের না ফেস করতে হতে পারে। একদমই তাই। ডক্টর রয়, যাদের হার্টের সমস্যা রয়েছে, লাংসের সমস্যা রয়েছে, তাদের জন্য কি সাজেশন রাখতে চাইবেন এই মুহূর্তে? কারণ অল্প বয়সীদের মধ্যেও এখন এই সমস্যা ভীষণভাবে দেখা যায় এবং তাদের কাজের সূত্র এখন বাইরে বেরোতে হচ্ছে। দুটো জিনিস ক্লিয়ার করা দরকার। হার্টের সমস্যা, লাংসের সমস্যা, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এগুলো কোনোটাই কিন্তু আলাদা করে আপনাকে এক্সট্রা যে আপনার ইনফেকশন হবে তা কিন্তু নয়। কিন্তু প্রবলেমটা কোথায়, যদি ইনফেকশন হয় এবং এগুলো থাকে, তাহলে আউটকামটা খারাপ হবে। অর্থাৎ হাসপাতালে ভর্তি হওয়া, আইসিইউতে যাওয়া, ভেন্টিলেটরে যাওয়া বা মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, ইনফেকশনের চান্সটা বেশি হবে না। কাজে ন্যাচারালি এর থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে যাদের এই অসুখগুলো আছে, এই সময় তাদের আরো বেশি করে সেদিকে নজরদারিটা রাখতে হবে, যাতে সেটা আউট অফ কন্ট্রোল না হয়। অর্থাৎ ওষুধগুলো তাদের নিয়মিত খেতে হবে, যেটুকু চেক আপ করানো সম্ভব রেগুলার চেক আপ করাতে হবে,
ধরুন সুগার, কোলেস্টেরল, এগুলো সময় মতো যখন ল্যাবরেটরি খুলবে দেখিয়ে নিতে হবে যে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে কিনা। কোনো রকম সমস্যা দেখা দিলে সেটা ভয় পেয়ে গিয়ে বা কোনো প্রেজুডিস করে চেপে না গিয়ে সেটা ডাক্তারের সঙ্গে ফোনে হোক, টেলিমেডিসিনে হোক পরামর্শ করে জেনে নিতে হবে যে এটা কি আমার পুরনো অসুখটাই বাড়ছে, নাকি আমি মনের ভয় হচ্ছে, নাকি আমার করোনা। কারণ অনেক করোনার অনেক সিমটম কিন্তু হার্টের অসুখের সঙ্গে মিলে যায়। এই যে আমরা একটা সমস্যায় ভুগছি, আমরা বুঝতে পারছি না এটা হার্ট অ্যাটাক হচ্ছে না করোনা ইনফেকশন হচ্ছে। সো এটা তো আমাদের সমস্যা, কিন্তু রোগীকে তো সামনে আসতে হবে, তাকে তো বলতে হবে তার সমস্যাটা, নাহলে আমরাই বা ধরবো কি করে। তো আমার মনে এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং কোন রকম অনিয়ম না করা, আননেসেসারি ঝামেলাগুলো টেনে না আনা। একটা বাজে বাইরের খাবার খেয়ে পেট খারাপ করলাম, অকারণে ঠান্ডা জল আইসক্রিম খেয়ে সর্দি লাগালাম, এতে আপনি কনফিউজড হয়ে যাবেন যে আমার সর্দিটা কি করোনা হলো, আমার পেট খারাপটা কি করোনা হলো। কারণ এখন আমরা জানছি করোনা সবই হতে পারে, পেট খারাপও হতে পারে, মাথা ব্যথাও হতে পারে, ঝিমনো সবই। এই যে আমি আননেসেসারি এমন কিছু করব না যেটা আমার একটা অন্য সিমটম দেখা দেবে আর আমি করোনার সঙ্গে গুলিয়ে ফেলবো। তাতে আমার সমস্যা বাড়বে বই কমবে না, আমার ডাক্তারের সমস্যা বাড়বে, দেশের হেলথ কেয়ারের সমস্যা বাড়বে। তো একটু আমাকে বুঝে চলতে হবে। আর আমার যদি এই অসুখগুলো থাকে, আমি ওষুধ যেন একেবারেই বন্ধ করবো না, এটা হচ্ছে প্রথম এবং শেষ কথা। ওষুধ নিয়ে খেলা করব না। অনেক সময় আমরা বলি আপনাকে তো দেখাতে পারিনি, আপনি তো 3 মাসের ওষুধ দিয়েছিলেন, ওই জন্য বন্ধ করে দিয়েছি, আমি এটা বন্ধ রেখেছি। এইটা যেন কখনো শুনতে না হয়। টেলিফোন করে হোক, আপনার ডাক্তারকে না পান অন্য ডাক্তারকে, যেখান থেকে হোক আপনি জেনে নিন যে আপনার ওষুধ চলবে কিনা। এবং কেউ যদি কাউকে না পান ওষুধ চালিয়ে যাবেন, রুল অফ মানে একদম থাম রুল, যদি কিছু না পরামর্শ পান ওষুধ চালিয়ে যাবেন, নিজে নিজে বন্ধ করবেন। আরেকটা বিষয় আমি একদম অল্প কথা আপনার থেকে জানতে চাইবো যে কোভিড-19 পজিটিভ যদি কেউ হয়, সেক্ষেত্রে পরবর্তীতে কি তার হার্টের সমস্যা হতে পারে? তখনই হতে পারে, কারণ এক ধরনের মায়োকার্ডাইটিস দেখা যাচ্ছে যেটা কোভিড এর সঙ্গে রিলেটেড, অর্থাৎ একটা অ্যাকিউট হার্ট ফেলিওর, পেশেন্ট ভেন্টিলেটরে চলে যাচ্ছে, সেটার একরকম চিকিৎসা। অনেকের হার্ট অ্যাটাক প্রেসিপিটেট করছে কোভিড এর জন্য, কারণ এটা শরীরে একটা ইনফ্লামেশন, একটা আতঙ্ক, অ্যাংজাইটি, প্রেশার বেড়ে যাচ্ছে, সবকিছু মিলে একটা হার্ট অ্যাটাক হতে পারে। কিন্তু পরবর্তীকালে এটার কোনো ছাপ থেকে যাবে কিনা সেটা বলার মতো জায়গায় আমরা এখন আসিনি, কারণ এখনো এটা নতুন, এখন এটা শেষ হয়নি। এই রোগীগুলোকেই যখন আমরা 6 মাস 1 বছর বাদে ফলো আপ করবো, মেবি এই বছরের শেষে কোনো নতুন পেপার আসবে যে যারা হয়ে সেরে গিয়েছিলেন তাদের এখন তারা কেমন আছেন, সেটা বলার মতো জায়গায় আমরা এখন তখন বোঝা যাবে। ডক্টর বিশেষ, আমরা প্রায় আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু এই মুহূর্তে আপনাদের কথাটাই সবার কাছে একেবারে বেদবাক্য, সবাই তাকিয়ে রয়েছে চিকিৎসকেরা কি পরামর্শ দিচ্ছেন, সবশেষে কি বলতে চাইবেন? দেখুন, আমি শুধু চিকিৎসকরা এই যুদ্ধের সৈনিক কিন্তু নয়, আপনিও অনেক, বাইরে যে হেঁটে চলেছে সেও অনেক, যে অফিস যাত্রা করছে সেও অনেক। তো আমি একটাই বলবো, আমরা সবাই মিলে চলি, দূরত্ব রেখেই মনের জোর দিয়ে আমরা এই কঠিন সময়টাকে মোকাবিলা করতে হবে। তার জন্য আমাদের সহনশীলতা দেখাতে হবে, আমাদের নির্দেশিকা পালন করতে হবে, আমাদের একজন নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব আছে নাগরিকের প্রতি সেটা করতে হবে। আবার সরকারকেও কিন্তু অভিভাবক আর প্রশাসকের দায়িত্ব নিতে হবে। আমার বক্তব্য হচ্ছে, এই যে কোভিড টেস্টের 4,500 টাকা দাম করে ধার্য করা হয়েছে, সেটা কিন্তু ভারতবর্ষের সব মানুষ কিন্তু এই টাকা খরচ করতে পারবেন না। একে কমানো হোক, আর এই সুযোগে অনেক বেসরকারি হাসপাতালের খরচ বাড়ছে, সেটা বন্ধ করা হোক। আমি বেসরকারি হাসপাতালে আছি, কিন্তু বেসরকারি হাসপাতালে কিছু কিছু জায়গায় খরচ বাড়ছে, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে আটকাতে হবে। মানুষ যাতে নিঃস্ব না হয়ে যায়, মানুষ যাতে একেবারে গরিব না হয়ে যায়, মধ্যবিত্তরা যেন অর্থনৈতিক আঘাত না পায়, যারা গরিব তারা যেন অর্থনৈতিক আঘাত না পায়। সরকারকে কিন্তু এই অভিভাবকের দায়িত্বটা যথাযথ পালন করতে হবে, সব সরকারকে, সেটা কেন্দ্রীয় সরকার হোক, সেটা রাজ্য সরকার হোক, সবাইকে যে যার মতো দায়িত্ব পালন করে মানুষ যাতে সুস্থ থাকতে পারে, ভালোভাবে স্বাস্থ্যের ব্যবহার করতে পারে, স্বাস্থ্যের বিকাশ হয়, আর আমরা এই রোগটাকে হারাবই, সে আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা জিতবই। ডক্টর বসু, আপনি কি বলতে চাইবেন সবশেষে? মেন যেটা আমাদের এখন করে যেতে হবে সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক এবং গ্লাভস, এবং এটা কোনোভাবেই মানে ছাড় দেওয়া যাবে না। মানুষের একটা ধারণা আসতে পারে যে আমি তো কোথাও কারোর সঙ্গে মিশিনি, আমি বাইরে বেরোলাম, আমার কি করে কোভিড আমি ক্যারি করব, এই ধারণা থেকে বেরোতে হবে। এবং অযথা কোনো কারণ ছাড়া বাইরে ঘুরে একটা আড্ডা, এই এখন কদিন সেটাকে বন্ধ রাখতে হবে। ওভার ফোন হোক, ভিডিও কল হোক, সেইভাবে নিজেদের মধ্যে যোগাযোগ সূত্র বাড়াতে হবে। এবং একটা জিনিস মানতে হবে, যিনি বাইরে যাচ্ছেন
তিনি যেন প্রপার প্রিকশন নিয়ে যান এবং আসার পরে সেই প্রিকশনসগুলো ঠিকভাবে ডিসপোজ করে এবং তাদের জামা কাপড় যেটা পরে গেছেন সেটা যেন এসে অতি অবশ্যই আলাদা করে সেটাকে ধুয়ে রাখেন। নাহলে আমরা কিন্তু বাইরে থেকে আমাদের অজান্তেই সেই ইনফেকশনটাকে ক্যারি করে বাড়িতে নিয়ে আসছি, এবং বাড়িতে হয়তো আমার কোনো ক্রনিক ডিসঅর্ডার পেশেন্ট আছে, আমার মা বাবা ঠাকুমা কেউ না কেউ আছে, তারা বাইরে না গেলেও কিন্তু আমাদের মাধ্যমে তারা ইনফেক্টেড হয়ে যেতে পারে। এই জিনিসগুলো একটু সতর্কভাবে মানতে হবে। অনেক ধন্যবাদ। আমি জাস্ট 5 সেকেন্ডে নিশ্চয়ই, একটা নিশ্চয়ই। প্র্যাকটিক্যাল দিয়ে শেষ করছি। আমরা এতক্ষণ ধরে বললাম তার নির্যাস হচ্ছে, আমরা 1.5 মিটার দূরে দূরে বসেছি, আমরা সকলে মাস্ক পরে নিচ্ছি এবং আমরা সকলে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিচ্ছি। একদমই তাই। এইটুকু অন্তত আপনারা মনে রাখবেন। নমস্কার। একদমই তাই, এবং অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে একটা চ্যালেঞ্জ আমরা গত কয়েক মাস ধরে নিয়ে এসেছি এবং সেই ধৈর্যের পরীক্ষাটা কিন্তু আগামী আরো বেশ কিছুদিন দিতে হবে। এমন নয় যে 2 মাস বা 2.5 মাসের একটা লকডাউন ফেজের পরে এই মুহূর্তে আমরা সমস্ত কিছু করব। আমাদের যে শখগুলো রয়েছে সেই শখগুলোকে এই মুহূর্তেই আমাদেরকে মানতে হবে এবং সেইগুলোকে আমাদেরকে একেবারে পজিটিভ দিক দিয়ে নিয়ে যেতে হবে। তার থেকে যদি একটু সময় নিয়ে একটু ব্যালেন্স করে আমরা চলি, এবং যেরকম বললেন এই মুহূর্তে ডক্টর রায় যে মাস্ক ব্যবহার, যেটা কিন্তু ভীষণ দরকার, নতুন জামা কাপড় কেনার থেকেও কিন্তু মাস্কের ব্যবহার প্রয়োজন, এবং তার সাথে সাথে হাত স্যানিটাইজ করা এবং সামাজিক একটা দূরত্ব বজায় রাখা যতটা সম্ভব, এবং প্রয়োজনের স্বার্থে প্রতি মুহূর্তে আমাদের এখন বাইরে বেরোতেই হবে, কারণ অফিস খুলে গেছে, সেখানেও কিন্তু এই নিয়মগুলোকে আমাদের মেনে চলতে হবে। তাহলেই কিন্তু এই আনলক ফেজেও আমরা সাবধানতা নিয়ে চললে আগামী দিনে এই কোভিড-19 কে আমরা হারাতে পারবো। সুস্থ থাকুন। আজকের সময় শেষ, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। নমস্কার। আপনারা দেখছেন বাংলা জাগরণ, এক পক্ষ নয়, নিরপেক্ষ।